আসসালামু আলাইকুম। শুনতে সালাম পাচ্ছেন? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। ওকে, তো আজকে আপনাদের সাথে আমার ফ্রি ক্লাস ফেসবুক লাইভ এবং জুম অ্যাপ দুইটাতেই চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার কোচিং হোম, ডুয়েট গাজীপুর, ডুয়েট অ্যাডমিশন এবং জব কোচিং গাজীপুরে। আমরা আসলে মুখে বলবো না, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে এই ইঞ্জিনিয়ার কোচিং হোম এটার অবস্থানটা কোথায় গাজীপুরে। জব কোচিং এর জন্য এটার অবস্থানটা কোথায় এটা আপনারা খুঁজলে জানতে পারবেন, অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই। তো আমি আপনাদের সাথে আছি রিজভী আহমেদ, ম্যাথের শিক্ষক, ইঞ্জিনিয়ার কোচিং হোম। আমি এই প্রতিষ্ঠানে আছি 5 বছর যাবত। শুক্র শনিবার ক্লাস নেই এখানে, আমি একটা ছোট জব করি, তো শুক্র শনিবারে ক্লাস নিতে পারি শুধুমাত্র। তো আজকে আপনাদের সাথে আমার যেহেতু ফ্রি ক্লাসে তেমন তো সিলেবাস ধরে ধরে তেমন পড়ানোর কিছু নাই। ফ্রি ক্লাস এখানে আমরা সার্বিক সিলেবাসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ম্যাথের সিলেবাসে কি কি আছে, ম্যাথ এবং মানসিক দক্ষতা দুইটা অংশে বিভক্ত। পুরো সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করব যে চাকরি পরীক্ষায় আসলে কিভাবে পড়াশোনা করা উচিত। আমাদের ম্যাক্সিমাম প্রার্থীদের যে প্রবলেমটা সেটা হচ্ছে সিলেবাসটা সঠিকভাবে না বোঝার কারণে তারা ভুল রাস্তায় হাঁটে, ভুল রাস্তায় চলে, যার কারণে দেখা যাচ্ছে তারা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে ব্যর্থ হয়। ম্যাথের অনেক টপিক আছে এমন যে টপিক গুলো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, বাট সেখান থেকে প্রশ্ন ইরেগুলার, তেমন কোনো প্রশ্ন আসে না, আসলেও খুব কম। আবার কিছু টপিক আছে যেখান থেকে নিয়মিত প্রশ্ন আসে প্রতিনিয়ত, তো একাধিক কোশ্চেন হয়। তো আমরা এজন্য পুরো সিলেবাসটাকে ভেঙে ভেঙে বোঝাবো। এর পরবর্তীতে কিছু সময় থাকলে আমরা কিছু অঙ্ক করব। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। আর আমার পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নাই, আপনারা জানেন এখানে লেখা আছে, দেখতেছেন। ওকে, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো ম্যাথের সিলেবাসটাকে 4টা প্রধান ভাগে ভাগ করা যায়। আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। দেখেন, আপনারা স্বাধীনতা অর্জন করলেন, এতগুলো ভাই আমাদের রক্ত দিলেন এই স্বাধীন দেশ। স্বাধীনতা অর্জনের মূল উদ্দেশ্যটা কি? যে বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র গঠিত হবে, যেখানে টাকা দিয়ে চাকরি হবে না, মামু খালু দিয়ে চাকরি হবে না, নিজের যোগ্যতায় আমরা চাকরি পাবো। এটা তো আমাদের একটা প্রত্যাশা। এখন নিজের যোগ্যতা, যদি আপনি চাকরি পেতে চান তাহলে আপনাকে নিজের যোগ্য হতে হবে। ঘরে বসে বসে থাকলে তো হবে না। স্বাধীনতা অর্জন করছেন, কিন্তু সেই স্বাধীনতার সুখ যদি আপনি ভোগ না করতে পারেন তাহলে এই স্বাধীনতার কোনো মূল্য নাই। হ্যাঁ, আপনি স্বাধীনতা অর্জন করে দিচ্ছেন কিন্তু নিজের যোগ্যতা প্রমাণ করেন নাই, নিজেকে যোগ্য করে গড়ে তোলেন নাই, তাহলে কি লাভ? আমি যেটা বলতে চাচ্ছি যে এই স্বাধীন রাষ্ট্রে আপনাকে নিজের যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে আপনাকে সফল হতে হবে। আর এটা পরিশ্রম ঘরে বসে থাকলে হবে না, ঘুমাইলে হবে না, মোবাইলে ফেসবুক চালিয়ে সময় নষ্ট করার কোনো মানে নাই। তো আপনারা সবাই ম্যাথ যথেষ্ট ভালো বুঝেন। তো কি করতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে সেটা জানেন। আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি মূল আলোচনায়। যে পুরো গণিতের সিলেবাস, চাকরির পরীক্ষায় পুরো গণিতের সিলেবাসটাকে 4টি প্রধান ভাগে ভাগ করা যায়, 4টা প্রধান ভাগে। তো প্রত্যেকটা ভাগ আমরা আলাদা আলাদা লিখি। যে প্রথম ভাগ, প্রথম অংশ, এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই অংশটার নাম হলো পাটিগণিত। মোটামুটি বিসিএস থেকে শুরু করে নিচে যত চাকরির পরীক্ষা আছে যেখানে গণিত সিলেবাস আছে, সেখানে মোটামুটি 50% বা তার বেশি কোশ্চেন শুধুমাত্র পাটিগণিত থেকে আসে। 50%, যে কোনো চাকরির পরীক্ষায় 50% বা তার বেশি প্রশ্ন আসে পাটিগণিত থেকে। যেমন আপনারা যারা পরীক্ষা দিবেন, যেমন যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা কমপ্লিট করছেন বা বিএসসি কমপ্লিট করছেন, আপনাদের চাকরির পরীক্ষা, এমনও চাকরির পরীক্ষা আছে যেখানে 100%ই পাটিগণিত, 100%ই।
10টা গণিত আছে, 10টাই পাটিগণিত আছে, এমনও কোশ্চেন আছে আমরা দেখাতে পারবো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাটিগণিতের অংশটা। এখন দেখা গেল যে ম্যাক্সিমাম কোশ্চেন পাটিগণিত থেকে আসে, অথচ ম্যাক্সিমাম ছাত্র এই পাটিগণিত অংশটা দুর্বল, এই কারণে ম্যাক্সিমামের চাকরি হয় না। বীজগণিতে অনেক ছাত্র আছে যারা বীজগণিত তাদের কাছে পড়া লাগে না, এমনিতেই পারে। ওই উৎপাদক, মান নির্ণয়, সূচক, লগারিদম, ধারা, এগুলো আপনারা 9, 10, 8ম শ্রেণীতে করে আসেন। হম। তো ওগুলোই এদিক সেদিক নাড়াচাড়া করলে হয়ে যায়, কিন্তু পাটিগণিতটা কিছুটা জটিল। তো আমরা পাটিগণিত দিয়ে শুরু করব। প্রথম অংশ পাটিগণিত। এখন এই পাটিগণিতের ভিতরে কয়টা টপিক আছে দেখেন, আমি লিখি, টপিক গুলো লিখি পাটিগণিত ভিতরে। তো 1 নাম্বার হচ্ছে, আমি লিখবো, আপনারা পারলে চাইলে লিখতে পারেন, সরি। 1 নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা ইংরেজিতে বলে রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা ইংরেজিতে এটাকে বলে রিয়েল নাম্বার। এই অধ্যায়টা দেখেন, আপনারা যদি আমাকে যারা দেখতেছেন তাদের মধ্যে যদি কেউ জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষা দিয়ে থাকেন, আমি জানি না কেউ দিচ্ছেন, হয়তো বা দিচ্ছেন জুনিয়র ইনস্ট্রাক্টর। এই জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষায় এই প্রশ্ন, এই অধ্যায়টা থেকে 7টা এমসিকিউ আসছিল ভাই। 7টা আনবিলিভেবল ঘটনা, যেটা কখনো হওয়ার না কিন্তু হয়েছে। এখন 7টা এমসিকিউ অনেকে হয়তো বা বুঝতে পারে নাই যে এগুলো বাস্তব সংখ্যার অধ্যায়ের ভিতরেই, কিন্তু আমরা অ্যানালাইজ করে দেখছি 7টা কোশ্চেন আসছিল এই অধ্যায়টা থেকে। তো 7টা আসে না সাধারণত, তো 3টা কোশ্চেন মোটামুটি আসে গড়পড়তা ভাবে চাকরি পরীক্ষায় এই অধ্যায়টা থেকে। কেন? অধ্যায় এখানে একটা বাস্তব সংখ্যা, কিন্তু এই বাস্তব সংখ্যার অধ্যায়টা 5টা আলাদা আলাদা টপিক নিয়ে গঠিত। 5টি আলাদা আলাদা টপিক। তো বাস্তব সংখ্যার ভিতরে যে জিনিসগুলো আছে, বাস্তব সংখ্যার ভিতরে আছে যে এরকম প্রশ্ন আছে, বাস্তব অবাস্তব আইডেন্টিফাই করা। এরপর এর ভিতর আছে মূলদ অমূলদ আইডেন্টিফাই করা। 3 নম্বর অংশ আছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। 4 নম্বর অংশে আছে সংখ্যা গঠন বা সংখ্যা নির্ণয়। 5 নম্বরে ভগ্নাংশ। এই যে আমি 5টা আলাদা আলাদা অংশ মিলাম, এই 5টা অংশকে একত্রে বাস্তব সংখ্যা বলে। এই 5টা অংশ ছাড়াও আরো কিছু ছোট ছোট অংশ এর মধ্যে আছে, যেমন ধরেন জোড় বিজোড়, এরপর আছে রোমান সংখ্যা। এই ধরনের আলাদা আলাদা কিছু ছোট ছোট আছে, এগুলো বাস্তব সংখ্যার বিষয়। তো অনেক বড় একটা অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 2 নাম্বার। 2 নাম্বার হলো ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম, নিয়ম ইংরেজিতে বলে ইউনিটারি মেথড। ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। এটা হচ্ছে পাটিগণিতের সবচেয়ে জটিল এবং সবচেয়ে বড় অধ্যায়। আপনারা এটা জানেন, আপনারা যারা চাকরি প্রার্থী পড়াশোনা করেন তারা জানেন, সবচেয়ে জটিল এবং সবচেয়ে বড় অধ্যায়। এটার ভিতরে দেখেন কি কি আছে, আমরা এগুলো কথা বলতেছি, আমরা মেন ক্লাসে যাব, আমি তার আগে সিলেবাসটা বলতেছি। তো এইটার ভিতরে দেখা যাচ্ছে ওই রকম 5-6টা আলাদা আলাদা টপিক নিয়ে গঠিত। যেমন ধরেন ঐকিক নিয়মের ভিতরে আছে সময় ও কাজ সংক্রান্ত গণিত। এরপরে আছে চৌবাচ্চা ও নল সংক্রান্ত অঙ্ক, সময় ও কাজ সংক্রান্ত। এরপরে চৌবাচ্চা নল সংক্রান্ত। 3 নম্বর অংশ হচ্ছে দূরত্ব, সময় ও বেগ, এটা নিয়ে অঙ্ক আছে। 4 নম্বর অংশ আছে ট্রেন সংক্রান্ত অঙ্ক, ট্রেন ট্রেন নিয়ে। 5 নাম্বার নৌকা ও স্রোত সংক্রান্ত অঙ্ক। এর বাইরেও আরো কিছু ছোট ছোট অঙ্ক আছে। তো এই 5টা 6টা টপিক মিলে ঐকিক নিয়ম, অনেক বড় অধ্যায়, আমরা এগুলো করব। 3 নাম্বার। 3 নাম্বার হলো শতকরা। শতকরা ইংরেজিতে যদি বলি পার্সেন্টেজ, শতকরা। 4 নাম্বার শতকরা। এই শতকরার ভিতরে অনেক প্যাটার্নের অঙ্ক আছে, আমরা প্রত্যেকটা প্যাটার্ন শিখবো। একজন লিখছেন জাহিদ হাসান, স্যার আপনার ক্লাস অনেক মিস করি, জুনিয়র ইনস্ট্রাক্টরের কোচিং করেছিলাম ইসেস থেকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে 3 নাম্বার হচ্ছে শতকরা, ইংরেজিতে বলে পার্সেন্টেজ। 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি
লাভ ক্ষতি, যদি ইংরেজিতে বলি প্রফিট আর লস। 5 নাম্বার অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত, এটা হচ্ছে 5 নাম্বার অংশ, অনুপাত সমানুপাত। 6 নাম্বার, 6 নাম্বার হচ্ছে লসাগু, লসাগু প্লাস গসাগু, লসাগু প্লাস গসাগু। 7 নাম্বার, এটা এরপরে আছে গড়, এভারেজ। 8 নাম্বার পরিমাপ, পরিমাপ, পরিমাপ। এর মাঝে আগে আরেকটা অধ্যায় বাদ গেছে, এখন দেখি 9 নাম্বার, সেটা হলো সুদ কষা, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, সুদ নির্ণয়। এই যে 9টা অধ্যায় আমি লিখছি, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে বাস্তব সংখ্যা, ঐকিক নিয়ম, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, দশমিক, গড়, পরিমাপ এবং সুদ কষা। এই যে 9টা অধ্যায় আমরা লিখলাম, এই 9টা অধ্যায় পাটিগণিত, এর বাইরে আর কিচ্ছু প্রয়োজন নাই। যেই কোনো চাকরির পরীক্ষা, আপনার বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষা যত অঙ্ক আছে পাটিগণিতের, আপনি এর ভিতরেই পাবেন। হ্যাঁ, আমরা হয়তোবা অনেক সময় আমাদের প্রার্থীরা বুঝতে পারে না যে কোন অধ্যায় থেকে আসছে। আমাদেরকে অধ্যায় অধ্যায় অ্যানালাইজ করা দরকার আছে, কোন অধ্যায় থেকে কি টাইপের প্রশ্ন আছে, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আছে, সেগুলো আমাদের কিন্তু জানতে হবে। তা নাহলে আপনার প্রিপারেশনটা সঠিক পদ্ধতি হবে না, ল্যাগিং থেকে যাবে। যেমন ধরেন আমরা এই যে পিতা পুত্র মাতা কন্যার বয়স নির্ণয়ের অঙ্ক আমরা করি, পরীক্ষায় আসে। এখন এই অঙ্কগুলো কোন অধ্যায়? আপনি জানেন যে অঙ্কগুলো হচ্ছে অনুপাত সমানুপাত, এই অধ্যায়ের বিষয়বস্তু। তো এরকম পাটিগণিতের যত অঙ্ক আছে, এর বাইরে আসলে কিছু নাই, এর ভিতর থেকেই সব। এর বাইরে কোনো পাটিগণিতের কোনো টপিক নাই, আর পড়ার প্রয়োজন নাই, থাকলেও পড়ার প্রয়োজন নাই, আছে কিন্তু পড়ার প্রয়োজন নেই। আশা করি বুঝছি। তো এই ছিল পাটিগণিত, মোটামুটি 50% বা তার বেশি কোশ্চেন শুধুমাত্র এই পাটিগণিত থেকে আসে, এতটাই গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম পরীক্ষায়। ম্যাথের জন্য কি স্পেসিফিক বই ফলো করতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটা আমি আপনাদেরকে পরে বলবো যে বই যদি ফলো করেন বাসায়, সেটা কোন বই ফলো করবেন আমি এটা ক্লাস শেষে বলবো। আর আমাদের সাথে ক্লাস করলে সেক্ষেত্রে আপনার বই লাগবে না, ক্লাসে বই লাগবে না, কারণ আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে, প্রত্যেকটা অধ্যায়ে পিডিএফ দেওয়া হবে, যে অঙ্কগুলো প্রয়োজন পরীক্ষায় আসবে। আমি এমন ভাবে করাবো যে একটা অঙ্ক করলে আপনি 10টা অঙ্ক অ্যান্সার করতে পারবেন, সেই ব্যবস্থা আমি করে দিব ইনশাল্লাহ। তো এছাড়া আপনার বাসায় প্র্যাকটিস করার জন্য আপনি বই কিনবেন, সেটা কোন বই আমরা পরে বলবো। তো এই ছিল পাটিগণিতের টপিক, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, এই পাটিগণিত শেষ। এরপর আসেন আমরা বীজগণিত লিখবো, বীজগণিত। তো বীজগণিত 1 নাম্বার আমরা লিখি সেট। 2 নাম্বার উৎপাদক, ফ্যাক্টরাইজেশন। 3 নাম্বার মান নির্ণয়, মান নির্ণয়। 4 নাম্বার সূচক ও লগারিদম, লগারিদম। 5 নাম্বার ধারা। 6 নাম্বার সমীকরণ, সমীকরণ। এন্ড 7 নাম্বার অসমতা। এই যে 7টা টপিক লিখলাম আমি, এই 7টা হচ্ছে বীজগণিতের অংশ। এর বাইরে কিন্তু বীজগণিতের আরো অনেক টপিক আছে, কিন্তু আমাদের সেগুলো প্রয়োজন নাই চাকরির পরীক্ষার জন্য, কারণ ওগুলো থেকে প্রশ্ন আসে না। বীজগণিত থেকে যা প্রশ্ন আসবে এর মধ্যেই। এখন মূলত এই পাঠটা তুলনামূলক ভাবে কিন্তু সহজ, কারণ আমাদের ছাত্ররা দেখা যাচ্ছে যে আপনার এই বীজগণিতে ম্যাক্সিমাম ছাত্রাই স্ট্রং থাকে পাটিগণিতের চাইতে। এই উৎপাদক, মান নির্ণয়, সেট, সূচক, লগ, এগুলো অঙ্ক ম্যাক্সিমাম ছাত্ররাই পারে। তো এই জন্য ছাত্রদের কাছে এই অংশটা সহজ মনে হয় তুলনামূলক ভাবে। এই 7টা, এই ছিল বীজগণিত। তো আমরা বীজগণিত নিয়ে যখন অঙ্ক করবো তখন এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। তাহলে এখানে 7টা, এর আগে লিখছি 9টা পাটিগণিতে, এখানে 7টা, 9 7 16টা, মনে রাখিয়েন 16টা অধ্যায়।
এরপরে দেখেন, এরপরে আমরা 3 নম্বর অংশ লিখবো। আমরা প্রথম অংশে লিখছি পাটিগণিত, দ্বিতীয় অংশে বীজগণিত, এবার 3 নম্বর অংশটা আমরা জ্যামিতি। তো জ্যামিতির মধ্যে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, তো জ্যামিতির বেসিক খুব ভালোভাবে জানতে হবে। জ্যামিতির বেসিক, জ্যামিতির বেসিক, জ্যামিতি নিজেই একটা অংশ। এটা নিয়ে আমরা বেসিক শিখবো। 2 নাম্বার পরিমিতি, পরিমিতি, পরিমিতি। 3 নাম্বার দেখেন, ত্রিকোণমিতির এই অংশটা থেকে আমরা যে ত্রিকোণমিতি করছি 9-10-এ, ত্রিকোণমিতির অংশ থেকে চাকরির পরীক্ষায় কিন্তু তেমন প্রশ্ন আসে না, এটা সিলেবাসে তেমন নাই, খুব রেয়ার। হয়তো বা 2 বছর 3 বছর পরে কোন একটা পরীক্ষা একটা কোশ্চেন আসলেও আসতে পারে, এটা আসার সম্ভাবনা খুবই কম। এই জন্য আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন মনে করি না। তবে ত্রিকোণমিতির সাথে সম্পৃক্ত একটা অধ্যায় আছে, যেটা আপনারা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বুট বইয়ে 10ম অধ্যায় করেছেন, দূরত্ব ও উচ্চতা। দেখে মনে করে দেখেন, দূরত্ব ও উচ্চতা, দূরত্ব ও উচ্চতা, আমরা ওই টপিকটা আলোচনা করব। দূরত্ব উচ্চতা এটা আমি একটু বলি, দেখে মনে আছে যে ওই যে 48 মিটার লম্বা একটা খুঁটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছটির গোড়া, খুঁটিটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করলো। খুঁটিটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল, এই যে প্রশ্ন আমি বললাম, এই ধরনের কোশ্চেন আপনারা করছেন। তো ওই টপিকটা হচ্ছে দূরত্ব উচ্চতা, আমরা এটা দেখবো। এই হলো জ্যামিতি, পরিমিতি, দূরত্ব উচ্চতা। দেখেন, আপনি যদি পরিমিতির অঙ্ক করতে চান, পরিমিতি, দূরত্ব উচ্চতা, তাহলে এই ক্ষেত্রে আপনাকে জ্যামিতির বেসিকটা খুব ভালো জানতে হবে, কারণ এখানে জ্যামিতির ব্যবহার আছে, এটা আমরা জানি। তো এই জন্য আমরা প্রথমে জ্যামিতি শিখে এরপর এগুলো আলোচনা করবো। আশা করি বুঝছি। গেল 3টা, তাহলে 9, 7, 16 আর 3, 19। আমরা অলরেডি 19টা অধ্যায় লিখেছি। এরপরে দেখেন, এরপরে যে অংশটা আমি লিখবো, এটা আদার্স একটা বিষয়। এটা বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি কিছুই না, ভিন্ন জগতের অঙ্ক। সেটা হলো বিন্যাস, অর্থাৎ পারমুটেশন। 2 নাম্বার হলো সমাবেশ, কম্বিনেশন। 3 নাম্বার সম্ভাব্যতা, সম্ভাব্যতা। পারমুটেশন, কম্বিনেশন এন্ড প্রবাবিলিটি। বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, আহ এগুলো পরীক্ষায় থাকবে প্রশ্ন। আপনারা দেখেন, ওই যে নবম দশম শ্রেণীতে যারা হায়ার ম্যাথ করেছিলেন, হায়ার ম্যাথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলেন, হায়ার ম্যাথ, তারা কিন্তু এই অংশগুলো ওখানে করেছেন। ইভেন আপনারা যারা ডিপ্লোমা শেষ করেছেন, দেখেন ডিপ্লোমাতেও কিন্তু আপনাদের এই সিলেবাসে 3টা টপিক ছিল, আপনারা করছেন কিনা জানি না, কিন্তু আপনাদের সিলেবাসে ছিল। তো এই 3টা, তাহলে আমি এখানে দেখেন মোট 22টা অধ্যায় লিখছি। পাটিগণিতের 9টা, বীজগণিতের 7টা, জ্যামিতি ওখানে 3টা, এখানে 3টা। এই 22টা অধ্যায় গণিতের সিলেবাসে আছে মোটামুটি, এর বাইরেও আছে, আমাদের ওগুলোর প্রয়োজন নেই। এই 22টা অধ্যায় ভালোভাবে আপনি শিখলে মোটামুটি চাকরির পরীক্ষায় বাংলাদেশে সব, বিসিএস থেকে শুরু করে সব যত চাকরি পরীক্ষা আছে নিচে, সব সমস্ত চাকরি, ব্যাংক বলেন, আদার্স, হ্যাঁ, সমস্ত চাকরি পরীক্ষার প্রিপারেশন আপনার কমপ্লিট হয়ে যাবে এই গণিতের এই 22টা অধ্যায় যদি আপনি ভালোভাবে আত্মস্থ করেন। আশা করি বুঝছেন। তো আমাদের সিলেবাস ছিল গণিতের এটা। এরপরে আছে মানসিক দক্ষতা। তো মানসিক দক্ষতা সিলেবাস নিয়ে আমরা আজকে কথা বলবো না। আমরা যখন রেগুলার ক্লাস শুরু হবে, আমরা যে মানসিক দক্ষতা করব, তখন আমরা সিলেবাস আলোচনা করব। ওকে, এবার আমরা আসেন কিছু গণিত, গণিতের প্যাটার্ন আমরা দেখাই যে কি ধরনের প্রশ্ন থাকে, আর সেই ক্ষেত্রে আমাদের সলভ করব কিভাবে, আমরা কিভাবে সলভ করব। কিছু কিছু ক্রিটিক্যাল প্যাটার্ন আছে প্রশ্ন, থিওরিটিক্যাল বিষয়, আমরা সেগুলো সলভ করব। পরীক্ষায় আসা একাধিক বহুল আলোচিত কিছু কোশ্চেন নিয়ে আজকে আমি ক্লাসটা সাজিয়েছি, বহুল আলোচিত কিছু কোশ্চেন। যেমন ধরেন বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, এই অধ্যায়টাকে নিয়ে আলোচনা করি। রিয়েল নাম্বার, নাম্বার, বাস্তব সংখ্যা, এই অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করি। প্রথমেই বললাম যে এই অধ্যায়টা 5টি অংশে আসসালামু বিভক্ত। আলাইকুম স্যার। সরি,
স্যার, ডিপার্টমেন্টের ম্যাথ কি আমাদের দেখানো হবে না? হ্যাঁ, অবশ্যই ডিপার্টমেন্টের ক্লাসের টিচার আপনার ফ্রি ক্লাস নিবে, আপনারা দেখবেন। আমি তো ননের ক্লাস নিচ্ছি। তার জি স্যার। মানসিক দক্ষতা লাগবে কি আমাদের? হ্যাঁ, লাগবে। কোনো কোনো পরীক্ষায় থাকে মানসিক দক্ষতা থেকে কোশ্চেন, তবে অল্প থাকে। এজন্য আমাদেরকে দেখাইতে হবে। সব পরীক্ষায় থাকে না, কিন্তু কিছু কিছু পরীক্ষায় থাকে। যেমন ধরেন আপনারা বুয়েট প্যাটার্ন, আপনাদের দেখেন একটা বই আছে বাজারে, এক্সেপশনাল কোশ্চেন ব্যাংক। একটা বই আছে বাজারে, হয়তো বা আপনারা দেখছেন। তো ওই বইয়ে ওটা বুয়েট প্যাটার্নের উপর রচিত। বুয়েট প্যাটার্নের বইগুলোতে আপনি দেখেন বুয়েট যেসব চাকরির পরীক্ষা নাই, ওটা ম্যাক্সিমাম পরীক্ষায় আপনার মানসিক দক্ষতার প্রশ্ন দুইটা তিনটা করে প্রশ্ন ঢুকিয়ে দিচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষায়। বইটা ভালোভাবে ফলো করলে দেখতে পাবেন। এজন্য আমাদের লাগবে মানসিক দক্ষতা। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, যে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, এটা থেকে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন গুলো অনেকবার আসছে, একাধিকবার আসছে, এরকম কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, কিছু বেসিক তৈরি হবে। যেমন জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল। প্রশ্ন ছিল এরকম, চারটা অপশন দিয়েছিল, বলছিল নিচের কোনটি অবাস্তব সংখ্যা, অর্থাৎ অবাস্তব সংখ্যা আইডেন্টিফাই করতে হবে। দেখেন, এই দুনিয়াতে যত সংখ্যা আছে, সমস্ত সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা যায়, দুইটা প্রধান ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে বাস্তব, আর বাকিগুলো হচ্ছে অবাস্তব। এখন আপনি যদি যে কোনো একটা চিনেন যে কোনগুলা বাস্তব, তাহলে আপনার অবাস্তব হয়ে যাবে। অথবা আপনি যদি এটা চিনেন কোনগুলা অবাস্তব, তাহলে আপনার বাস্তব হয়ে যাবে। এখন দেখেন, পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এইভাবে কোনোদিনই আসে নাই বা আসবেও না, যে নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা, এরকম আসার কোনো সুযোগ নেই। কেন? কারণ দুনিয়াতে যত সংখ্যা আছে, তার মোটামুটি 99.9% সংখ্যাই বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা হাতে গোনা দুই একটা লেখা যাবে, দুই একটা প্যাটার্নে লেখা যাবে। তাহলে আপনি যদি অবাস্তব সংখ্যা চিনেন যে অবাস্তব সংখ্যা কোনগুলা, তাহলে আপনার অটোমেটিক বাস্তব হয়ে যায়। জুনিয়র স্ট্রাক্টর পরীক্ষাটা আসছিল যে নিচের কোন সংখ্যাটি অবাস্তব সংখ্যা। তো এটা চেনার জন্য আমি, দেখেন, কয়েকটা সংখ্যা লিখবো, আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে দেখি। এই যে কয়েকটা সংখ্যা আমরা লিখবো। যেমন ধরেন 2 -2, 2/3, এরপরে ধরেন 2.5, এরপর ধরেন √2 -√2, এরপর ধরেন √-2। দেখেন, এখানে আমি অনেকগুলো সংখ্যা লিখেছি, আপনাদের অনেকগুলো সংখ্যা লিখেছি। প্রত্যেকটা সংখ্যা একটা থেকে আরেকটা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, একটার সাথে আরেকটা কিন্তু মিল নাই, পার্থক্য আছেই। মনে করেন পরীক্ষায় সবগুলো অপশনে দেওয়া আছে, সবগুলো বোঝার জন্য বলতেছি, সবগুলোই। তাহলে এই সবগুলো সংখ্যা থেকে আমি অবাস্তব সংখ্যা খুঁজে বের করব। প্রশ্নটা ছিল এরকম, যে নিচের কোনটি অবাস্তব সংখ্যা। তাহলে এখান থেকে আমি অবাস্তব সংখ্যা খুঁজে বের করব। কিভাবে খুঁজবো? এবার আসেন, শুধুমাত্র একটা একটা বাক্য, একটা সেন্টেন্স আপনি মনে রাখেন, তাহলে আপনি অবাস্তব সংখ্যা আইডেন্টিফাই করতে পারবেন। এবার সেই বাক্যটা কি? বাক্যটা মনোযোগ দিয়ে শুনি, কি বলতেছি আমি। যে যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে বর্গ করলে, বর্গ করা মানে কি, পাওয়ার 2, যে সকল সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক মান পাওয়া যায়, নেগেটিভ মান পাওয়া যাবে, সেগুলো অবাস্তব সংখ্যা। তার মানে একটা সংখ্যা বাস্তব না অবাস্তব সেটা নির্ভর করবে, সেটাকে আপনি বর্গ করে দিবেন। বর্গ করার পরে যেই রেজাল্ট আপনি পাবেন, সেটা যদি নেগেটিভ আসে, অর্থাৎ সেই রেজাল্টের আগে যদি মাইনাস চিহ্ন আসে, মাইনাস চিহ্ন যদি থেকে যায়, তাহলে সেটা অবাস্তব। আর যদি মাইনাস না থাকে, তাহলে সেটা বাস্তব হয়ে যাবে। তাহলে এখন যদি বলে নিচের কোনটি অবাস্তব সংখ্যা, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সব চারটা অপশন থাকবে, সবগুলো অপশন আমরা বর্গ করে দিব। যেমন ধরো এটা আমরা যদি বর্গ করি, এটা যদি আমরা বর্গ করি, কত আসবে? 4 আসবে। এখানে 4 আসলো না কি আসলো, ইট ডাজন্ট ম্যাটার। ব্যাপারটা হলো যে এটার আগে প্লাস আসলো না মাইনাস আসলো, সেটা হচ্ছে আমাদের বিষয়। তো এটা বর্গ করলে প্লাস আসলো, এটাকে যদি বর্গ করি, তারপরে সে প্লাসের 4 আসবে, 4 আসবে। এটাকে যদি আপনি বর্গ করি, তাহলে এটা আসবে 4/9। এবার এটাকেও যদি বর্গ করেন, তাহলে যাই আসুক মান, কিন্তু কি আসবে? প্লাস আসবে, কারণ এখানে তো দশমিক নাই, দশমিক আসার কোনো সুযোগই নেই। এরপরে ধরেন এটাকে যদি বর্গ করি, তাহলে কত আসবে? 2 আসবে। এটাকে যদি বর্গ করেন, দেখেন এটাকে যদি বর্গ করেন, এই যে মাইনাসটা দেখেন, লক্ষ্য করে দেখেন, এই মাইনাসটা কিন্তু √2-র সাথে গুণ আকারে আছে। যেমন ধরেন a b
স্কোয়ার। এর মানে হলো এটার উপরে পাওয়ার আছে, এটার উপরে পাওয়ার আছে, অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার। কারণ এই এ আর বি এখানে গুণাকার আছে, ঠিক তাই। দেখেন মাইনাস রুট ওভার টু স্কোয়ার, অর্থাৎ মাইনাস কে স্কোয়ার করতে হবে, রুট টু কে স্কোয়ার করতে হবে। মাইনাস কে স্কোয়ার করলে প্লাস, রুট টু কে স্কোয়ার করলে টু। এবার এটাকে যদি বর্গ করেন, দেখেন দেখেন এই সবগুলো মান কিন্তু প্লাসের মান চলে আসছে সবগুলো। কিন্তু এইটাকে যদি বর্গ করেন, এখানে বর্গ করলে কি উঠে যাবে, এই টু যদি উঠে তাহলে এখান থেকে রুটটা চলে যাবে, আপনাকে রেজাল্ট প্রকাশ করবে কত, -2। দেখেন -2। তাহলে এই যে সংখ্যাগুলো সবগুলো আমি বর্গ করছি, শুধুমাত্র একটাই মাইনাস মান, নেগেটিভ মান, ঋণাত্মক মান প্রকাশ করতে। তার মানে এটা হলো অবাস্তব সংখ্যা, আর বাকি সবগুলোই বাস্তব সংখ্যা। খুবই সহজ বিষয়টা। তাহলে আপনি শুধু একটা লাইন মনে রাখেন, যে সকল সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক মান পাওয়া যায় সেগুলো অবাস্তব সংখ্যা, আর বাকি সব বাস্তব। তাহলে এটা অপশনে থাকবে, উত্তর এটা হয়ে যাবে। আশা করি বুঝছি। এখন ধরেন এইভাবে না দিয়ে আমাদেরকে অপশন গুলো এভাবে থাকতে পারে, মনে করেন 1 নাম্বার আছে 2, 2 নাম্বারে আছে -2, 3 নাম্বারে আছে 2/3, এন্ড 4 নাম্বারে আছে মনে করেন আই, 4 নাম্বার আছে আই। এই চারটা অপশন আছে। বললো নিচের কোনটি অবাস্তব সংখ্যা। দেখেন এটাকে যদি বর্গ করেন প্লাসের 2, প্লাসের 4, এটাকে বর্গ করলে প্লাসের 4, এটাকে বর্গ করলে 4/9। এখন এটাকে যখন আপনি বর্গ করবেন, এটার মানটা কি দেখেন, এটা তো একটা প্রতীক ব্যবহার করছে আই, এর তো কোনো সংখ্যা দেখাই নাই, প্রতীক ব্যবহার করছে আই। এখন আইটা কোথায় থেকে আসলো, এবার লক্ষ্য করে দেখেন, বাস্তব সংখ্যা এভাবে বলা যায়, কাল্পনিক সংখ্যা আবার এভাবেও বলা যায় ইমাজিনারি নাম্বার। লক্ষ্য করে দেখেন, ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি। তো ওই ইমাজিনারির সংক্ষিপ্ত রূপটা হচ্ছে আই, এটার মান হলো -1। এটার মান কি, -1 এটার মান। তাহলে এটা হলো অবাস্তব সংখ্যা। তাহলে আশা করি, সরি, -1 রুট এরকম। তাহলে এটা হলো কি সংখ্যা, অবাস্তব সংখ্যা। তাহলে আপনাকে হয় এরকম সংখ্যা দেওয়া থাকবে, আর তা না হয় এই প্রতীকটা দেওয়া থাকতে পারে। এই হলো অবাস্তব সংখ্যা। এগুলো ছাড়া আর যা আছে সবই বাস্তব। আশা করি বুঝতে পারছি। খুব সহজেই আমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারি। জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসছিল। নেক্সট, এরপর এরপর আমরা শিখি, আমরা এবার অমূলদ সংখ্যা শিখবো। দেখেন, তাহলে সমস্ত সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, বাস্তব এবং অবাস্তব। আমরা অবাস্তব সংখ্যাকে কত সহজে আইডেন্টিফাই করতে পারি। তাহলে পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে, আপনারা অ্যান্সার করতে পারবেন। এবার এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মূলদ এবং অমূলদ। তো আমরা এই জায়গার ক্ষেত্রেও এই প্রশ্ন থেকে, এই যে মূলদ অমূলদ এই অংশ থেকে কিভাবে প্রশ্ন আসে, কি ধরনের কোশ্চেন প্যাটার্ন হয়, মূলদ অমূলদ থেকে প্রশ্ন এভাবে আসতে পারে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আবার এইটাও বলতে পারে নিচের কোনটি অমূলদ অমূলদ সংখ্যা নয়, নিচের কোনটি অমূলদ সংখ্যা, অথবা নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়। যাই বলো, কোশ্চেনটা যেভাবেই আসো, আপনাকে একই প্যাটার্নে বুঝতে হবে, একই প্যাটার্নে শিখতে হবে। তো অমূলদ সংখ্যা আমরা আইডেন্টিফাই করবো। এবার অমূলদ জানলে আপনি মূলদ পারবেন। তাই এবার অমূলদ সংখ্যা আমরা কিভাবে চিনবো, দেখেন আমি অনেকগুলো সংখ্যা লিখি এখানে, লেখার পরে আমি ব্যাখ্যা করে বোঝাবো, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। যেমন ধরেন আমি অনেকগুলো সংখ্যা লিখতেছি, যেমন ধরেন 3.7586901 2 এরকম গেছে, এরকম গেল। এরপরে মনে করেন যেটা হলো এরকম যে √2। এরপর হচ্ছে এটা, এরপর পাই, পাই, এরপর ই। দেখেন এখানে আমি অনেকগুলো সংখ্যা লিখছি, এখানে যতগুলো সংখ্যা লিখছি সবগুলোই অমূলদ সংখ্যা। কিভাবে বুঝলাম, হ্যাঁ আমি যদি অমূলদ বুঝি তাহলে মূলদ হয়ে যাবে। এখানে যতগুলো সংখ্যা লিখছি সবগুলোই অমূলদ সংখ্যা, আমি ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। যেমন প্রথমটা লিখছি দেখেন 3.75869012, বা এরপরে আরো আছে ডট ডট, অসীম মান, ইনফিনিটিভ, অসীম মান, অসীম মান আসলো। তাহলে অমূলদ সংখ্যা চেনার জন্য এটা মনে রাখতে হবে যে দশমিকের পরের মানগুলো যদি
দশমিকের পরের অঙ্কগুলো যদি অসীম পর্যন্ত চলে এবং অঙ্কগুলোর একই অঙ্ক পুনরাবৃত্তি না হয়, তাহলে আমি দুইটা কথা বলছি, মন দিয়ে শোনেন আপনারা, আবার তাহলে বুঝতে পারবেন যে দশমিকের পরের মানগুলো অসীম পর্যন্ত চলবে এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটবে না, একই অঙ্ক বারবার আসবে না। এই ধরনের সংখ্যা যা আছে সব অমূলক সংখ্যা। দেখেন দুইটা শর্ত মিলতেছে, মানগুলো, দশমিকের পরের অঙ্কগুলো অসীম পর্যন্ত গেছে, আবার অঙ্কগুলো পুনরাবৃত্তি হয় নাই, এক ভিন্ন ভিন্ন অঙ্ক আসছে, তাহলে এটা অমূলক সংখ্যা। যেমন ধরেন এটা যদি এরকম থাকতো, ধরেন এরকম একটা মান যদি লিখি আমি, ধরেন 3.333 এভাবে লিখছি, তাহলে এটা কিন্তু একটা শর্ত মিলতেছে যে দশমিকের পরের মানগুলো অসীম পর্যন্ত চলছে, বাট এখানে দেখেন একই অঙ্ক বারবার আসতেছে, অর্থাৎ একই অঙ্কের পুনরাবৃত্তি করতেছে। এটা কিন্তু অমূলক না, এটা কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু এখানে দুইটা শর্ত মিলতেছে যে দশমিকের পরের মানগুলো অসীম পর্যন্ত চলছে, আবার ভিন্ন ভিন্ন অঙ্ক আসছে, তাহলে এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পারছি যে এটা মূলদ, অমূলদ, এটা মূলদ কেন। এরপর আসেন পরেরটা, নেক্সট, √2, এটা মূলদ না অমূলদ? দেখেন আপনার মনে করে দেখেন, 9-10 যখন পড়তেন সাধারণ গণিতে প্রথম অধ্যায় বলা ছিল যে √2 অমূলদ সংখ্যা ব্যাখ্যা করো, নির্ণয় করো, এরকম প্রশ্নটা পড়তেন। √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা। কিভাবে আমরা শিখবো? দেখেন বলা আছে যেই সকল সংখ্যাকে বর্গমূল করলে, দশমিক মান আছে, অর্থাৎ দশমিকের পরে অসংখ্য মান আছে, অসীম মান আছে, অর্থাৎ বর্গমূল করা যায় না, সেগুলো অমূলদ সংখ্যা। যেমন ধরেন 2 কে যদি বর্গমূল করি 1.4142 এইরকম আসতে থাকবে, এরকম, এটা কিন্তু দশমিকের পরে মান অসীম পর্যন্ত আসছে, তার মানে √2, এই সংখ্যাটা কি? অমূলদ সংখ্যা। এখন যদি মনে করেন এটা এরকম থাকতো √4, এটা মূলদ না অমূলদ? এবার দেখা গেল এটাকে বর্গমূল করলে মান আছে, পূর্ণ সংখ্যা মান আছে কত? 2, তাহলে এটা আবার কি হয়ে যাবে? মূলদ হয়ে যাবে। তাহলে যেটা বর্গমূল করলে পূর্ণ মান আসবে না, দশমিকের পরে মান আর এই অসীম মান ক্লাসটা আবার আছে, রিপিট হবে, তাই না? সরি ক্লাস এই সরি রিপিট হবে, এই ক্লাসকে আবার রিপিট হবে? না, এই ক্লাস রিপিট হবে না। রিপিট মানে আমি কি? ও বলতেছিলাম আচ্ছা, আমরা যে হ্যাঁ আমি একটু বলি, সংখ্যাটা এটা যে ফ্রি করাচ্ছিল ক্লাস। সংখ্যা অধ্যায়টা দিয়ে আবার ক্লাস হবে। আচ্ছা আমি একটু বলি, এই ক্লাসটা তো ফ্রি ক্লাস হচ্ছে, আমরা যখন ব্যাচে ফর্মালি ক্লাস শুরু করব নেক্সট ক্লাস থেকে, তখন আবার নতুন করে আমরা বাস্তব সংখ্যা থেকে শুরু করব, বা অন্য কোনো অধ্যায় থেকেও শুরু করতে পারি, কিন্তু ক্লাস পাবেন। ওকে, তাহলে দেখেন এটা হলো অমূলদ সংখ্যা, এটা হলো মূলদ সংখ্যা। কেন? এটাকে বর্গমূল করলে পূর্ণ মান পাওয়া যায়, কিন্তু এটাকে বর্গমূল করলে আবার দশমিক মান আছে। আশা করি বুঝছি। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, স্যার এটা তো ছোট একটা সংখ্যা, সংখ্যাটা ছোট 4, 2, যার কারণে এটা বোঝা যাচ্ছে, কিন্তু সংখ্যাটা যদি বড় হয়, সংখ্যাটা যেমন ধরেন বললো √56,728, একটা বড় সংখ্যা, যে √56,728, এটা কি মূলদ না অমূলদ? স্যার এটা তো দেখে বোঝা যাচ্ছে না, তাহলে এটা কি করতে হবে? আপনাকে রুটের মান বের করতে হবে, বর্গমূল করতে হবে। এখন বর্গমূলকে বলতে পারেন যে স্যার পরীক্ষায় তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। হ্যাঁ সত্য, পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যাবে না, ক্যালকুলেটর ছাড়াই আপনাকে এই রুটের মানটা বের করতে হবে। কিভাবে করব প্রশ্ন এটা, তো এটা আমরা শিখবো অবশ্যই, যে এটা আমরা বাস্তব সংখ্যার তৃতীয় ক্লাসে যখন আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, সেখানে বর্গমূল, ঘনমূল, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেখানে আমরা দেখাবো যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে এই বর্গমূলের মানগুলো করা যায়। ওকে, তাহলে এটা অমূলদ, ওইটা মূলদ। এরপরে এটা আছেন, এটা 3 নম্বর অংশে বলা আছে যে যে সকল সংখ্যাকে ঘনমূল করা যায় না, অর্থাৎ যে সকল সংখ্যাকে ঘনমূল করলে দশমিক মান আছে, সেটা আবার অমূলদ সংখ্যা। বর্গমূল করলে দশমিক মান আসলে অমূলদ সংখ্যা, ঘনমূল করলে দশমিক মান আসলেও অমূলদ সংখ্যা। তাহলে এটাকে যদি ঘনমূল করেন √2, এটাকে যদি 3, এটাকে যদি ঘনমূল করেন, এখানে দশমিক মান আসবে, অসংখ্য বড় মান আসবে। এখানে একটা মজার ব্যাপার বলি,
কিছু কিছু সংখ্যা আছে, কিছু কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো, কিছু কিছু সংখ্যা আছে, এটা মুছে দিচ্ছি। কিছু কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো এক অবস্থায় এক অবস্থায় মূলদ, আরেক অবস্থায় গেলে অমূলদ, আবার এক অবস্থায় অমূলদ, আরেক অবস্থায় গেলে মূলদ হয়। যেমন ধরেন, মনে করেন আমি লিখলাম একটু আগে এই √4, এটা হলো মূলদ সংখ্যা। কিন্তু যখন এটাকে আপনি ঘন করবেন, 4 কে যখন ঘন করবেন, তখন কিন্তু এটা 2 আসবে না, এটা আসবে 1 পয়েন্ট সামথিং এরকম আসতে থাকবে। এটা তখন আবার কি হয়ে গেল? অমূলদ হয়ে গেল। যেমন ধরেন, আবার মনে করেন √8, √8 এটা আসে 2 পয়েন্ট সামথিং এরকম আসবে, এটা কিন্তু অমূলদ। কিন্তু যখন আপনি √ এটাকে ঘন করবেন, এটাকে 8 কে যখন ঘন করবেন, তখন আপনার মান আসবে কত? 2। এটা তখন আবার মূলদ। তার যেটা বলতে চাচ্ছি, দেখেন √4 এটা হলো মূলদ, কিন্তু যখন এটাকে ঘন করতেছেন তাহলে এটা অমূলদ হয়ে যাচ্ছে। এটা আবার অমূলদ, কিন্তু এটাকে যখন ঘন করছেন তখন এটা মূলদ হয়ে যাচ্ছে। তাহলে আপনি শুধু দেখবেন যে বর্গমূল করা যায় কিনা, ঘনমূল করা যায় কিনা। যদি করা যায় তাহলে মূলদ, আর করা না গেলে অমূলদ। আশা করি বুঝছি, এই দুইটা বোঝা শেষ। এবার আসেন পায়ের মান, পাই, এই পাইটা নিয়ে দেখেন। এই পাই নিয়ে 2-3 রকমের কথা আছে পাই নিয়ে। যেমন ধরেন এই পাই, অপশনে সরাসরি যদি পাইটা থাকে, এটা নিঃসন্দেহে অমূলদ সংখ্যা হবে। অমূলদ সংখ্যা পাই, পাই অমূলদ। কিন্তু এই পায়ের মানটা যদি 22/7 দেওয়া থাকে, তাহলে এটা হবে আবার কি? মূলদ। এটা কি হয়ে যাবে আবার? মূলদ। পায়ের মান, দেখেন পাই যদি সরাসরি পাই থাকে তাহলে এটা অমূলদ, কিন্তু এই মানটা দেওয়া থাকলে কি হবে? মূলদ হয়ে যাবে। আশা করি বুঝছি। এবার আসেন ই। এই দেখেন এই ইটা হলো স্যার একটু এটা আবার রিপিট সাধারণ করবেন। লগারিদমের 22/7 বলতে বুঝলাম না ব্যাপারটা। স্যার 22.22/7টা মূলত কেন হলো? আচ্ছা, দুইটা প্রশ্ন করছেন। একজনে বলছেন যে স্যার 22/7 কেন, সংখ্যাটা আসলো কিভাবে? এটা পায়ের মান 22/7, এই মানটা দিয়ে আমরা অঙ্ক করি। এইটা মানটা, এখন দেখেন এইটা মূলদ কেন হলো, ওই আপু বলতে মূলদ কেন হলো, বলা আছে মূলদ সংখ্যার সংজ্ঞায় বলা আছে, যেই সকল সংখ্যাকে যেভাবে দেখেন পি এবং কিউ, এই যে পি কিউর অনুপাত রূপে, যে সকল সংখ্যাকে পি কিউ অনুপাত রূপে, পি কিউ অনুপাত রূপে লেখা সকল সংখ্যায় দেখেন পি কিউ অর্থাৎ লব ও হর, সেগুলো হলো মূলদ সংখ্যা। দ্যাটস ওয়াই এটা মূলদ সংখ্যা। ওকে, এবার আসেন ই। এই ইটা হচ্ছে সাধারণ লগের ভিত্তি। লগের ভিত্তি দুই রকম হয়, 10 ভিত্তিক স্যার লগারিদম। স্যার কথা শুনছেন? বলেন বলেন। স্যার ওই যে পায়ের মানটা 22/7, এখন এটা হুম, যদি 22/7, এটা তো ওই 3.141, এটা তো পায়ের মানই দেওয়া, কিন্তু হচ্ছে এটা এটা মূলত হবে কেন? কেন বুঝি নাই। মূলত? এটা তো অমূলত থাকবে। এই কারণ যে এই যে বললাম বাইশ যে বাই পি, সেভেন বললাম পি বাই কিউ আকারে লেখা যায়। এই যে পি বাই কিউ আকারে লেখা, দেখেন লব ও হর, পি ও কিউ দুইটি সংখ্যার অনুপাত রূপে লেখা যায়। হ্যাঁ, সেগুলো আর এটা হচ্ছে আমাদের মূলদ সমস্যা সংখ্যা। হচ্ছে, কারণ হচ্ছে আমরা এই যে শর্তগুলো জানতাছি না, তো হঠাৎ করে পড়তেছি, সেজন্য আর কি আমাদের কনফিউশন তৈরি হচ্ছে ব্যাপারটা নিয়ে হ্যাঁ, আর আমি কি। যেটা বলতেছি শুনেন, তাহলে শুনতে হবে যে দুইটি সংখ্যার অনুপাত রূপে লেখা, এরকম সংখ্যা দুইটার অনুপাত রূপে লেখা। 22/7 মানে হলো 22:7, 22:7, এটা দুইটি সংখ্যার অনুপাত রূপে লেখা। হ্যাঁ, আপনারা ওই যে বইগুলো পড়লে ওই দেখেন 9-10 জেনারেল ম্যাথ, ওইখানে লেখা আছে ব্যাখ্যায়, অধ্যায় শুরুর আগে লেখা আছে দুইটি সংখ্যার অনুপাত রূপে লেখা সংখ্যা মূলদ সংখ্যা। এই যে দেখেন, এটা দুইটা সংখ্যার অনুপাত রূপে লেখা, এর জন্য 22/7। যাই হোক, এবার আসেন ই। এই ইটা হলো সাধারণ লগের ভিত্তি। সাধারণ লগের ভিত্তি, আমরা লগের ভিত্তি দুইটা ব্যবহার করতে পারি, 10 এবং ই। এই ই কিন্তু একটা মান আছে, আপনারা জানেন কি জানেন, এটা হলো 2.71828, 71828। এই 8 এর উপরে পূর্ণবণিক চিহ্ন আছে, এই 8 এর উপরে পূর্ণবণিক চিহ্ন আছে, এটা হলো ই এর মান 2.71828। এইটার উপর পূর্ণবণিক, এটার উপর পূর্ণবণিক, এর মানে কি? 828, এটা অসংখ্য আসবে, 828, 828, 828 এভাবে আসতে থাকবে আনলিমিটেড। তাহলে এটা হলো অমূলদ সংখ্যা।
তাহলে দেখেন আমি এখানে ব্যাখ্যাগুলো দেখাই, আমি আবারও বলি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দশমিকের পরের অঙ্কগুলো অসীম পর্যন্ত চলবে এবং অঙ্কগুলো পুনরাবৃত্তি হবে না, একই অঙ্ক বারবার আসবে না। অমূলক সংখ্যা বর্গমূল করা যায় না, বর্গমূল করলে পূর্ণমান পাওয়া যায় না অমূলক সংখ্যা। ঘনমূল করলে পূর্ণমান পাওয়া যায় না অমূলক সংখ্যা। পায়ের মান পাই অমূলক 22/7 দুটি সংখ্যার অনুপাত রূপে লেখা, তার মানে এটা হলো মূলক, এটা অমূলক। ই এর মান 2.71828, দেখেন এই মানটা অমূলক। ই থাকলেও অমূলক, অপশনে যদি সরাসরি ই থাকে ই, তাহলে এটাও অমূলক, আর এই মানটা থাকলে তো অমূলক হবেই। এই যে কথাগুলো বললাম শুধুমাত্র এই কয়েকটা কথা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা বিষয় মনে রাখলে আপনি সমস্ত অমূলক সংখ্যা আইডেন্টিফাই করতে পারবেন। শুধু এই পাঁচটা যে কোনো একটার সাথে মিললেই অমূলক, আর বাকি যা আছে সব মূলক। আমরা এই পাঁচটা জিনিস মাথায় রাখলেই হবে। পাঁচটা উদাহরণ মনে রেখেও আপনি মনে রাখতে পারেন, অথবা এমনিও আপনি রুলস গুলো মনে রাখতে পারেন। আশা করি বুঝছি। তাহলে এখান থেকেও প্রশ্ন পরীক্ষাতে আছে, অনেক প্রশ্ন আছে, অমূলক সংখ্যা অনেক পরীক্ষায় আসছে। তো আশা করি আমি বুঝাইতে পেরেছি। ওকে, নেক্সট, এবার আছে নেক্সট টপিক আমরা যাই। নেক্সট টপিক হলো যেটা আমরা শিখবো, যেমন ধরেন ছোট ছোট টপিক বলি, জোর বেজোর। এখান থেকেও প্রশ্ন আছে কোন কোন পরীক্ষায়, সহজ টপিকটা জোর বেজোর। জোর বেজোর নিয়ে কি ধরনের প্রশ্ন আসে? জোর বেজোর নিয়ে এরকম প্রশ্ন আসে যেমন যে দুইটা, এই প্রশ্ন তো কখন আসবে না যে নিচের কোনটি জোড় সংখ্যা নিচের কোনটি বিজোড় সংখ্যা, এটা তো প্লে নার্সারির বাচ্চাদের পড়া। তো প্রশ্ন যেটা আসতে পারে যে এইভাবে প্রশ্ন আছে, দুইটি জোড় সংখ্যার যোগফল কি হবে, অথবা দুইটি বিজোড় সংখ্যার যোগফল কি হবে, অথবা আবার এভাবে বলতে পারে একটা জোড় একটা বিজোড় সংখ্যার যোগফল কি হবে, আবার এভাবে বলতে পারে দুইটি জোড় সংখ্যার গুণফল কি হবে, বলতে পারে দুইটি বিজোড় সংখ্যার গুণফল কি হবে, অথবা বলতে পারে একটা বিজোড় একটা জোড় সংখ্যার গুণফল কি হবে। এইভাবে প্রশ্ন আসে মাঝে মাঝে। তো এই প্রশ্নগুলো একেবারেই সহজ, বাচ্চাদের জিনিস। আমরা জাস্ট একটা বিষয় শুধু মনে রাখবো, দেখেন সেটা হলো জোড়, আর এটা হলো বিজোড়। লক্ষ্য করেন জোড় লিখতে আমাদের দুইটা লেটার লাগতেছে, জোড় লিখতে দেখেন বর্গীয় জ রাইজনা র, জোড় লিখতে আমাদের দুইটা লেটার লাগে, আর বিজোড় লিখতে আমাদের তিনটা লেটার লাগে। শুধু আপনি এটা মনে রাখেন। তার মানে জোড় হলো 2, বিজোড় হলো 3। জোড় বললেই মনে মনে 2 ভাববো, বিজোড় বললে মনে মনে আমরা 3 ভাববো। এবার প্রশ্ন যেটাই আসুক আপনি এখান থেকে অ্যান্সার বের করে ফেলবেন। বললো দুইটা জোড় সংখ্যার যোগফল কি হবে, তাহলে দুইটা জোড় অর্থাৎ 2 + 2 4, তাহলে জোড় হবে। যদি বলে দুইটা বিজোড় সংখ্যার যোগফল কি হবে, তাহলে 3 + 3 6, জোড় হবে। যদি বলে একটা জোড় একটা বিজোড় যোগফল কত হবে 5, বিজোড়। যদি বলে দুইটি জোড় সংখ্যার গুণফল কি হবে 4, জোড় হবে। দুইটি বিজোড় সংখ্যার গুণফল কি হবে 9, বিজোড় হবে। একটা জোড় একটা বিজোড় সংখ্যার গুণফল কি হবে 6, জোড় হবে। দেখেন কোশ্চেন যাই বলো, আমরা জোড় বললেই 2 ভাববো, বিজোড় বললেই 3 ভাববো। এরপরে কোশ্চেন যাই বলো আপনি শুধু 2 আর 3 নিয়ে খেললেই অ্যান্সার পেয়ে যাবেন। আশা করি বুঝছি, খুব সহজ এই অংশটা। দেখেন পরীক্ষাতে সাধারণত মাঝে মাঝে অনেক ছোট ছোট, হ্যাঁ, তো একজন লিখছেন কেমনে কি সত্য মাথার উপর দিয়ে যায়, কি মাথার উপর দিয়ে যায় ভাই, কি মাথার উপর দিয়ে যাচ্ছে আপনি বলেন? মাথার উপর দিয়ে কত কিছুই তো যায়, প্লেন যায়, হেলিকপ্টার যায়, কত কিছুই তো যায়। যাই হোক, তাহলে জোড় মানে 2, বিজোড় মানে 3। তাহলে আপনি 2 আর 3 শুধু মনে রেখে যেভাবে প্রশ্ন বলো আপনি সেটা করে ফেলবেন। আশা করি বুঝছি। নেক্সট, জোড় বিজোড় শেষ। আকলাইন হোসেন, থ্যাংক ইউ। নাইস হাসান, -2 কি -2 ছিল ভাই? -2 কি? আচ্ছা, ওকে। এই যে আমরা ছোট ছোট জিনিস শিখলাম, বাস্তব অবাস্তব, মূলদ অমূলদ, এরপরে জোড় বিজোড়। এখন ধরেন আমাদের এরপরে আছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা নিয়ে অনেক বেশি বিস্তারিত ব্যাখ্যা বলতে হবে, আমরা রেগুলার ক্লাসে শিখবো। এখন আমরা কিছু অঙ্ক করব।
ওকে, আমরা কিছু অঙ্ক করি। এতক্ষণ আমরা কিছু বেসিক জিনিস শিখছি। যেমন ধরেন বাস্তব সংখ্যার একটা অঙ্ক আছে, আর অঙ্কটা বহুল আলোচিত একটা অঙ্ক। মোটামুটি ভাবে 20 বার চাকরির পরীক্ষায় আসছে। 20 বার। বিলিভ করবেন কিনা জানি না, যদি বিলিভ না করেন তাহলে আমি প্রমাণ দেখাতে পারবো। আপনি সায়েন্স ম্যাথ বইয়ের বাস্তব সংখ্যা অধ্যায়ে বের করবেন যে অঙ্কটা আমি এখন লিখবো। দেখেন অঙ্কটা বের করলে আপনি পাবেন কতবার উল্লেখ করা আছে, কতবার আছে লেখা আছে, কোথায় কোথায় আছে লেখা আছে। মোটামুটি 20 বার চাকরির পরীক্ষায় আছে, তাহলে কতটা গুরুত্বপূর্ণ। এবং এটা পরীক্ষায় আপনি পরীক্ষা দিলেও আসবে, মোটামুটি কমন কোশ্চেন। প্রশ্ন আউট, প্রশ্ন আউট করে দিলাম। প্রশ্ন আমি লিখি, আসেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলছে তিনটি তিনটি ধারাবাহিক তিনটি ধারাবাহিক সংখ্যার সংখ্যার গুণফল গুণফল 120 হলে, তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা তিনটির তিনটির যোগফল কত? এই প্রশ্নটা 20 বার চাকরির পরীক্ষা আছে, খুঁজে দেখেন। আপনাদেরকে পিডিএফ যখন দিব তখন সেখানে লেখা থাকবে, দেখেন। তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা তিনটির যোগফল কত? কথা হলো এখানে যে শব্দটা সেটা হলো ধারাবাহিক সংখ্যা। দেখেন ধারাবাহিক সংখ্যা মানে কি, এর আগে বুঝতে হবে। ধারাবাহিক সংখ্যাকে আপনি এইভাবে বলতে পারেন, ধারাবাহিক সংখ্যা, ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা। 3 ভাবে বলা যায়। কোন কোন এক এক প্রশ্নে এক এক রকম থাকবে। ধারাবাহিক সংখ্যা, ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা। এখন ধারাবাহিক সংখ্যা এর অর্থ হলো একটা সংখ্যা থেকে পরের সংখ্যাটা এক বেশি। অর্থাৎ প্রথম সংখ্যাটা যা হবে দ্বিতীয় সংখ্যাটা তার চেয়ে এক বেশি, তৃতীয় সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যার চেয়ে এক বেশি। এইভাবে আপনাকে ধারাবাহিক সংখ্যা লিখতে হবে। যেমন প্রথম সংখ্যা হলো, ধরেন যদি প্রথম সংখ্যা এক্স হয়, তাহলে আপনার পরেরটা হবে x+1, এরপরটা হবে x+2। এইভাবে আমরা লিখবো। এরপরটা হবে x+3, x+4। এগুলো ধারাবাহিক সংখ্যা। এখন আমাদের যেহেতু 3টি লিখতে বলছে, তাহলে আমরা এখানে 3টি লিখলাম। এবার এখানে বলছে, দেখেন আমি কিন্তু অঙ্ক করতেছি না, আপনারা একটু বুঝেন আমি কি বলতে চাচ্ছি। দেখেন গুণফল, অর্থাৎ এই সংখ্যা তিনটার গুণফল বের করতে বলছে। তাহলে এই সংখ্যা তিনটার গুণফল যদি আমরা করি, তাহলে এই যে গুণ লিখলাম, দেখেন এই যে গুণ করা হয়ে গেল। গুণফল বের করি নাই, কিন্তু গুণ আকারে লেখা হয়ে গেছে। অর্থাৎ এই তিনটা সংখ্যা গুণ করছি, এই তিনটা সংখ্যা গুণ করলে গুণফলটা কত হয়? 120 হয়। তার মানে এই গুণফল সমান কত? 120। আপনি সাধারণত, ছাত্ররা সাধারণত এইভাবে অঙ্কটা করবে সাধারণত। এটা রাইট, এটা সঠিক পদ্ধতি। কিন্তু এইভাবে যদি আপনি অঙ্কটা করেন, এই অঙ্কটা বেশ জটিল হবে, জটিল আকৃতির অঙ্ক হবে। এটা খুবই জটিল। এখন এইভাবে আমরা করব না। যখনই এইভাবে করবেন তখনই আপনি বিপদে পড়বেন, মারাত্মক বিপদে। কেন বিপদে? আপনি যখন এইটাকে, এই এক্স কে এটা দিয়ে গুণ করবেন, এটাকে গুণ করবেন, এভাবে যখন গুণ করবেন এরকম একটা লম্বা একটা সমীকরণ বের হবে। এই লম্বা সমীকরণটাকে উৎপাদক করতে হলে আপনাকে অনেক জটিল রাস্তা অতিক্রম করতে হবে। তাহলে আমরা এইভাবে করবো না, এই ধরনের প্রশ্ন আমরা এইভাবে অ্যান্সার করবো না। আমরা খুব সহজেই করতে পারি অ্যান্সারটা, 5 সেকেন্ডে অ্যান্সার, 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারবো। সেটা কি, সেটা আপনি দেখাই। সেটা আমি দেখানোর জন্য মূলত এতগুলো কথা বললাম, যে কিভাবে আমরা এই সংখ্যা অঙ্কটা 5 সেকেন্ড 10 সেকেন্ডে করতে পারি। প্রথম কথা হলো ধারাবাহিক সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যার ব্যবধান এক বেশি। তাহলে আমি ধারাবাহিক সংখ্যাগুলো এইভাবে লিখতে পারি যে 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আমরা সংখ্যাগুলো লিখবো। দেখেন এটা থেকে এটার ব্যবধান এক, এটা থেকে এটা ব্যবধান এক এক, প্রত্যেকটা আগেরটা থেকে এক বেশি। তাহলে এগুলোকে ধারাবাহিক সংখ্যা বলা যায়। এখন বলছে তিনটা ধারাবাহিক সংখ্যা, অর্থাৎ এখান থেকে আমাকে তিনটা সংখ্যা, ধারাবাহিক সংখ্যা বের করতে হবে, যে তিনটা গুণ করলে গুণফল 120 হবে। লক্ষ্য করে দেখেন এখান থেকে এই তিনটা যদি আমরা গুণ করি, 4 5 20, 6 20, 120, অর্থাৎ 4 গুণন 5 গুণন
6। এই তিনটা গুণ করলে কত হচ্ছে? 120 হচ্ছে। তাহলে এই যে যে তিনটা ধারাবাহিক সংখ্যার কথা বলছে, সেই তিনটা ধারাবাহিক সংখ্যা কি? 4, 5, 6। তাহলে আমরা সংখ্যা তিনটা পেয়ে গেছি। এবার বলছে সংখ্যা তিনটার কি যোগফল কত, অর্থাৎ এই তিনটা যদি আমি যোগ করি, 4 যোগ 5 যোগ 6 কত? 15। আশা করি বুঝছি, হয়ে গেল অ্যান্সার 15। দেখেন, এটা পরীক্ষা আসছিল, জুনিয়র ছাত্র পরীক্ষা এই প্রশ্ন আসছিল, আমরা খুব সহজেই বের করে ফেললাম, এই পদ্ধতি যাওয়া লাগলো না। এখন এইভাবে 120 না হয়ে এই জায়গায় 120 না হয়ে অন্য কোনো হতে পারে। যেমন বললো তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল 210। 120-এর জায়গায় কত বললো? 210। সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে আবার আমরা 210 গুণ করবো। দেখেন এই তিনটা, দেখেন 5, 6, 7। 5 গুণন 6 গুণন 7, 210। দেখেন তাহলে এই তিনটার যোগফল কত? তাহলে 5, 6, 5, 6, 7 যোগফল কত? 18। আমরা সহজেই বের করে ফেললাম, কত সহজেই হয়ে গেল। দেখেন তাহলে আমরা এই সংখ্যাগুলো, এই অঙ্কগুলো আমরা এইভাবে সহজে করতে পারি। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এন্ড স্টুডেন্ট স্যার, স্যার একটা আপনার প্রশ্ন। ক্লাস অনেক ফেভারিট, কিন্তু গত ক্লাস মিস করেছি, কাল করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ 15 ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন আমরা এই অঙ্কগুলো খুব সহজেই আমরা করে ফেলতে পারি এমসিকিউ পরীক্ষায়, কিভাবে আমরা দ্রুত করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সাথে আমাদের চিফ এক্সিকিউটিভ স্যার কথা বলবেন। তো পরবর্তী ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্যার একটা প্রশ্ন ছিল। কালকে তো ক্লাস আছে। এখানে এটা এটা যাচ্ছে না, কারণ কি?
তো হয়তো স্মার্ট বোর্ডে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, এতক্ষণ আমাদের সাথে ম্যাথ ক্লাস ছিল আমাদের রিজভি স্যার। যারা এতক্ষণ স্যারের ক্লাস করছেন আসলে বুঝতে পারছেন যে স্যার আপনাদের যখন ক্লাস করবেন কতটা সহজভাবে ম্যাথ বুঝাতে পারবে। এবং আহ, প্রত্যেকটা ক্লাসে আমাদের পেজ থেকে লাইভে হয়, কিন্তু বিশেষ কারণে আজকে আমার পেজ থেকেই, আমাদের ইঞ্জিনিয়ার্স কোচিং এর পেজ থেকে আমি অ্যাক্সেসটা হারাই ফেলছি। এই কারণে হচ্ছে আমি আমাদের নিজের টাইম লাইন থেকে, আমার যে ফেসবুক আইডি সাজিদ বিশ্বাস, সেখান থেকে আমি লাইভে গেছি। এবং এখানকার প্রত্যেকটা কমেন্টই হচ্ছে পজিটিভ, কারণ রিজভি স্যার আজকে যে আমাদের এখানে ক্লাস ফার্স্ট নিচ্ছে ব্যাপারটা এরকম না। আপনি আমার টাইম লাইন সাজিদ বিশ্বাস ফেসবুকে সার্চ দিয়ে পেয়ে যাবেন। তো এখানে দেখবেন অনেকেই কমেন্ট করছে, রিজভি স্যার আপনাকে আমরা মিস করি, এর আগে আপনার ব্যাচে ক্লাস করছে, জুনিয়র ইন্সট্রাক্টরে ভাইবা দিছি, এই কথা লিখবে। আবার লিখবেন যে রেডিয়াম 95 ব্যাচে সে ক্লাস করছে, এই ধরনের পজিটিভ কমেন্ট তারা লিখছে। অর্থাৎ আপনারা যারা ক্লাস করছেন শুরু থেকে ছিলেন, এইভাবেই স্যার আপনাকে ম্যাথ গুলো করাবে। বাকি হয়তো বা এখন ক্লাসের স্পিডটা একটু বেশি, কারণ যেহেতু ফ্রি ক্লাস, অল্প সময়ের মধ্যে শেষ করে আরেকটা টপিকে যেতে হবে, আর এবং এরপরে আরো একটা ক্লাস আছে, এই কারণেই হচ্ছে আপনার খুব স্পিডে স্যার শেষ করে দিয়ে গেছে। তখন নাকি ধারাবাহিকভাবে আস্তে আস্তে যাবে, যাতে আপনি টপিক গুলো বুঝতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে কনসেন্ট্রেশন রাখতে হবে। যে আমি যখন ক্লাস করতে বসে আমি সবসময় বলি, অফলাইনেও একটা কথা বলি, ক্লাস মানে ক্লাস। এই সময় আমার আসলে কারো কিছু দেখার কিংবা শোনার সময় নাই, আমার খিদা লাগছে কিনা কিংবা অন্য কেউ আসছে কিনা। আসলে ভাই দিন শেষে আমার স্বপ্নটা কি, যে আমি একটা সরকারি চাকরি করব, এটার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনার ক্ষেত্রে হ্যাঁ এরকম হইতে পারে যে কোনো কারণে আমি যখন ক্লাস করতে বসছি, আমার এই ফোনটাই কিন্তু আপনার ডিভাইস, এবং স্যার যখন আপনাকে ম্যাথ গুলো করাবে, বুঝার সুবিধার্থে আপনাকে আমরা কিছু শীট প্রোভাইড করবো, যাতে করে সহজে ম্যাথ হয়। কারণ কি, আমাদের হয়তো বা বর্তমান চলমান সার্কুলার নাই, কিন্তু যখন আসবে তখন কিন্তু সবাই প্রিপারেশন নেওয়া শুরু করবে। ঠিক আমিও তখন প্রিপারেশন নিচ্ছি, অগ্রিম ভাবে প্রিপারেশন নিয়ে রাখলে আপনার জন্য সুবিধা হবে, কারণ তখন রিভিশন দিবেন, দিয়ে দিয়ে নিজেকে বাকিগুলো জাজ করবেন যে আমার কোথায় বুঝতে সমস্যা, আমি কোন জায়গাগুলো বুঝতে পারতেছি না। কারণ ব্যাপারটা এরকম না যে আমি আজকে প্রিপারেশন শুরু করলেই কালকে আমার সবকিছু কমপ্লিট করে পরশুদিন আমি জয়েন দিয়ে ফেলতে পারবো। আপনার স্যার প্রিপারেশনটা হইতে হবে দীর্ঘমেয়াদী। বলেন। স্যার আপনি আসলে নেট ভালো হয়ে যায়, আমি বুঝি না, কিন্তু স্যার যখন ক্লাস নেয় তখন নেট থাকে। আচ্ছা, তাহলে আমি ক্লাস নিলে নেট ভালো হয় আর স্যার নিলে নেট ভালো হয় না? না, তাহলে এখানে আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? স্যার কুষ্টিয়া। কুষ্টিয়া, কুষ্টিয়াতে একদিন দাওয়াত দেন, আসি, সবকিছু দেখি যায়, কি সমস্যা। ট্যুর দিয়ে আসলাম, কুষ্টিয়া একটা দাওয়াত দিলেন, রিজভি স্যারকে নিয়ে গেলাম। আচ্ছা, এখন এই যে স্যার যখন আপনাকে করাবে, এই শীট গুলো দেওয়া থাকবে আপনার কাছে, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। কারণ এই শীট গুলো তৈরি করার কারণ কি, আপনি যখন একটা ক্লাস করবেন, ক্লাসের সময়টাকে সেভ করার জন্য। কারণ একটা ম্যাথ লিখতে বোর্ডে সময় লাগে, এরপর আপনি সেটা হাতে লিখবেন। এই শীটগুলো পিডিএফ আকারে আমরা আপনাকে দিয়ে দিব। এবং এই একটা ম্যাথই কতবার পরীক্ষায় আসছে, এই ম্যাথগুলো স্যার আপনাকে বারবার করাবে এবং সহজভাবে করাবে। এটা কিন্তু মুখস্থর বিষয় না যে আমি ম্যাথটা মুখস্থ করে নিচ্ছি, উত্তর এত। পরীক্ষা হলে কিন্তু অপশন চারটা পাল্টাই দিতে পারে, কর জায়গায় খ, খর জায়গায় গ দিতে পারে। কিন্তু আপনি যদি ম্যাথটা করতে পারেন, কিভাবে হবে সহজ প্রক্রিয়া স্যার আপনাকে শিখাবে। এবং একটা ম্যাথই কতবার পরীক্ষায় আসছে দেখছেন, এই যতগুলো ম্যাথই আসছে কতবার পরীক্ষায় আসছে। একটা ম্যাথ এরকম না যে একবার পরীক্ষায় আসছে, প্রত্যেকটা ম্যাথই দুইবার, তিনবার, চারবার করে আসছে। একটা ম্যাথ তো মনে হয় 15 থেকে 20 বার আসছে। যে দেখেন এটা কতবার পরীক্ষায় আসছে, ম্যাথ গুলো কিন্তু ঘুরে ফিরে আপনার পরীক্ষা আবার আসছে। এই ম্যাথ গুলো স্যার আপনাকে করার সময় গল্প দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে বুঝাবে, যাতে করে আপনি বুঝতে পারবেন। এবং এই ম্যাথ গুলো যে শুধু করলেই আমার শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না, আমাকে তো প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করার জন্য আলাদা ম্যাথ দেওয়া, যাতে করে আপনাকে এক্সট্রা অন্য বই খুঁজে খুঁজে আর ম্যাথ না করতে হয়। দেখেন এটা কতবারে আছে। অনেকে আমাকে মেসেজ দিয়ে বলতেছেন কি, 19তম নিবন্ধনের জন্য একটা কোর্স করতে চাই। ভাই, নিবন্ধনের সবকিছু এর ভিতরে আছে। এই উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডের জন্য আমরা যেটা প্রিপারেশন নিচ্ছি, এর ভিতরেই সব। ওরা কিছু টপিক দিয়ে দিচ্ছে, আমাকে মেসেজ দিয়ে বলতেছেন শুধু নিবন্ধনের জন্য কোর্স করতে চাই। এই নিবন্ধনের জন্য শুধু কোর্স করে কি করবেন? আসলে নিবন্ধনের জয়েনিং প্রক্রিয়াটা যে কত লম্বা, এটা যদি আপনি জানতেন, আপনি বলতেন ভাই আমি নিবন্ধনের প্রিপারেশন নিব না। আপনি এই লম্বা প্রিপারেশনের ভিতরে ওইটা আছে, শর্ট কোর্স করে খুব একটা উপকার পাবেন না। এই ম্যাথ গুলো কতবার পরীক্ষায় আসছে, এটা আপনি যখন করতে যাবেন তখন বুঝতে পারবেন এক্সাক্ট ভাবে। সলভ করার মোটামুটি এখানে গুরুত্বপূর্ণ দিক থেকে 21টা ম্যাথ দেওয়া। এই 21টা ম্যাথ যখন আপনি ভালোভাবে করবেন,
এখন এইগুলো তো ম্যাথ আপনাকে স্যার করাই দিয়ে গেল, এখন আপনি প্র্যাকটিস করবেন না? আপনার প্র্যাকটিস করার জন্য এখানে আমার প্র্যাকটিস প্রশ্ন দেওয়া, প্র্যাকটিস উদাহরণ, এই উদাহরণ গুলোও বারবার আসছে। কি রকম এটা উদাহরণ? স্যার আপনাকে এক করাইছে, ওই একের সাথে এটা মিল পাবেন। স্যার আপনাকে দুই করাইছে, দুইয়ের সাথে এটা মিল পাবেন। স্যার একটা করাইছে, আপনার একটা এখান থেকে প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস উদাহরণ। এবং এই উদাহরণ গুলো পরীক্ষায় বারবার আসছে, এতে করে আপনার কি হবে? টাইম সেভ হবে। আপনাকে কিন্তু বইয়ে গিয়ে বারবার খুঁজতে হবে না, দেখি কোন কোনটা ইম্পর্টেন্ট, কোনটা করবো না, কোনটা বাদ দেবো, এরকম না। এই 2-3 পাতা শীটের মধ্যে আপনার সব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো চলে আসবে। সলিউশন করিনি কেন? আপনার ব্রেনটাকে একটু ইউটিলাইজ করতে হবে, যে আসলে ম্যাথটা স্যার যেভাবে শিখাইছে সেভাবে আমি পারি কিনা। বইয়ের কোনো উদাহরণ, বইয়ের কোনো পৃষ্ঠা, কিন্তু বই যেভাবে করছে সেভাবে আমি করবো না, স্যার যেভাবে শিখেছে। না পারলে ওই যে ভর্তি হয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন, ওইখানে সলিউশন কে করবে? আপনি এবং আমরা। না পারলে মেনশন দিয়ে জানাবেন যে আমি ম্যাথটা পারতেছি না, আমরা সলিউশন করে আপনাকে দিয়ে দিব। কিন্তু আগে ফার্স্ট আপনাকে চেষ্টা করতে হবে আমি করতে পারতেছি কিনা, কারণ পরীক্ষার হলে কিন্তু আপনাকেই করতে হবে। আর আমরা যদি ফার্স্টে আপনি বই নেন, দেখবেন অনেকগুলো ম্যাথ, এতগুলো ম্যাথ কিন্তু আমাদের প্রয়োজন হয় না। এভাবে প্র্যাকটিসের জন্য যেগুলো আসছে সেগুলো কিন্তু দেখবেন অনেকবার পরীক্ষায় আসছে। অর্থাৎ ওই ম্যাথটা যদি আপনি বুঝে থাকেন, এটা আপনি করতে পারবেন। এরকম ভাবে ম্যাথ গুলো দেওয়া। তাহলে এই শীটটা যখন আপনি পাবেন, স্যার ক্লাস করাবে, এটার উপর ভিত্তি করে আমরা কোনো নির্দিষ্ট বই ফলো করি না, বই ফলো করবো না। বাকি এরকম আরো আছে। আজকে সময় সংক্ষিপ্ত, 10টা একটা ক্লাস শুরু হওয়ার কথা ছিল, অলরেডি ওভার হয়ে গেছে। যারা জুমে আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, আর যারা ফেসবুক লাইভে আছে আপনার যদি কিছু জানার থাকে বলার থাকে বলতে স্যার পারেন। রেগুলার আজকে রুটিন কবে আমাদের থেকে পাবো স্যার? এই রুটিনটা একটা দেওয়াই আছে, সেই ক্ষেত্রে ওই রুটিন অনুযায়ী বর্তমান ক্লাস হচ্ছে। আপনার বর্তমান ক্লাস নিয়ে গেছে রিজভি স্যার, এর পরের দিন ক্লাস নিবে হচ্ছে জাহাঙ্গীর স্যার। কারণ আমরা পার্টিকুলার ক্লাস করছি, যখন আমরা বীজগণিত, জ্যামিতি, মানসিক দক্ষতার পাঠ করব, তখন আমরা সোহান স্যারের ক্লাস দেখবো আসলে স্যার কতটা সহজে বোঝাইতে পারে বীজগণিত, জ্যামিতি এবং পরে মানসিক ক্লাস কবে দক্ষতার পাঠ। ক্লাস বলতেছি পরের ক্লাস কবে আমরা স্যার? বুঝতে আমি পারবো, যেটা কারণ যারা জানতে চাচ্ছিলাম স্যার এখানে ক্লাস করতেছেন তারা প্রত্যেকেই, আমাদের এখানে যারা ক্লাস নেয় প্রত্যেকেই দক্ষ শিক্ষক। এক্সাক্ট ভাবে আমরা যেহেতু পাটিগণিত একটা ক্লাস করছি, আগামীকালকে ক্লাস আছে হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের ক্লাস হবে রাত 10টায়। আমরা অনেকে মনে করি শুধু সাধারণ জ্ঞান প্রিলি বেস করবো, রিটেন দরকার নাই। আপনার পরীক্ষার হলে প্রিলির প্রশ্ন যে রিটেনের অনুপাতে আসে, এটাই আমাদের কালকে জাহাঙ্গীর স্যার দেখাবে। এবং সাধারণ জ্ঞানে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ দিয়ে পড়বেন এবং কিভাবে ছন্দে এবং কৌশলের মাধ্যমে পড়তে পারবেন, এই জিনিসগুলো আগামীকালকে রাত 10টায় ক্লাস হবে সাধারণ জ্ঞান। এটা আমাদের জাহাঙ্গীর স্যার এসে নিয়ে আপনাকে ব্যাখ্যা করে দিয়ে যাবেন। এবং বাকি অনলাইন ব্যাচে যারা ভর্তি হইতে চান, চিন্তা করতেছে জব প্রিপারেশন শুরু করব, অবশ্যই ইঞ্জিনিয়ার্স কোচিং এর সাথে আপনি প্রিপারেশন করতে পারেন, যেখানে এক্সাক্ট ভাবে অফলাইনে টিচার এই ক্লাস নেয়। আমরা কোনো ভাড়া করা টিচার দিয়ে ক্লাস নেই না, এই কারণে আমরা ওপেন ভাবে বলতে পারি। এবং গাজীপুরের একমাত্র প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স কোচিং, যারা স্মার্ট বোর্ড দিয়ে, দক্ষ শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা করে। আমার যে আইডি দিয়ে এখন ক্লাস হচ্ছে, কিংবা আমাদের পেজে গেলে দেখতে পারবেন, আজকে আমরা একই দিনে মেকানিক্যাল এবং কম্পিউটার ডিপার্টমেন্টের ক্লাস শুরু করছি, পাশাপাশি ইলেকট্রিক্যালের প্রত্যেকটা ক্লাসই লাইভ হয়েছে। ওই টিচাররাই অনলাইনে এসে স্মার্ট বোর্ডে আপনাকে সুন্দর মতো বুঝাবে, যারা হচ্ছে হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছে। পাশাপাশি সিভিল ডিপার্টমেন্ট ক্লাসও কিন্তু আপনি করতে পারবেন। নন ক্লাস ডিপার্টমেন্ট করতে চাইলে কোর্স ফি হচ্ছে বর্তমান 3550 টাকা। যদি কেউ মনে করেন ভাই আমার ডিপার্টমেন্ট দক্ষ আছে, আমি শুধু নন পড়তে চাই কিংবা নন পারে ডিপার্টমেন্ট পড়তে চাই, তার জন্য হচ্ছে আপনার কোর্স ফি 2050 টাকা। অর্থাৎ আপনি শুধু নন কিংবা শুধু ডিপার্টমেন্ট 2050 টাকা দিয়ে এখানে ক্লাস করতে পারবেন। যারা ভর্তি হইতে চান একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এই সকল নাম্বারে আপনি টাকা পাঠিয়ে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বার আপনি মেসেজ দিলে আপনাকে গুগল ফর্ম দিয়ে দিব, সেই ফিল আপ করে দিলে আপনি ক্লাস করতে পারবেন। নাম্বারটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বিকাশ এবং নগদ যে নাম্বার আপনাকে সেন্ড মানি করতে হবে। পাশাপাশি যে কোনো তথ্যের প্রয়োজন হলে আমার যে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দিয়ে যে কোনো সময় যে কোনো তথ্য জিজ্ঞেস করতে পারবেন। তাহলে মোটামুটি যদি কারো কাছে জানার থেকে দ্রুত বলে ফেলেন, আজকের ক্লাসটা এখানেই শেষ করতে হবে, কারণ ইতিমধ্যে আরো একটা ক্লাসের সময় অলরেডি 10 মিনিট ওভার হয়ে গেছে। স্যার আসসালামু যারা আলাইকুম স্যার। ভর্তি হয়েছে স্যার তাদের স্যার ক্লাস আমাদের রেগুলার ক্লাস শুরু হবে। 6 মাস না আরো বেশি কম সময়? কি স্যার যারা আমি ভর্তি হয়েছে স্যার রেগুলার বলছিলাম ক্লাস কয় তারিখ থেকে শুরু হবে? এই না, যে ক্লাস, হ্যাঁ বলেন, ক্লাস কয় তারিখ থেকে শুরু হবে? আর একটা প্রশ্ন করলেন। জি আমি ফরহাদ বলছিলাম স্যার, অনলাইন ব্যাচটা কত দিন নাগাদ হবে? 6 মাস বা তার বেশি কম সময়? আর ক্লাস ডিউরেশনটা কতটুকু সময় হবে, 1 ঘন্টা 1 বা ঘন্টা 2 ক্লাস। এই কোর্সটা কত এটা দিনের টপিকের উপর ডিপেন্ড করে, 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট, এর উপরে ক্লাস হয় না। স্যার? এই কোর্সটা অনলাইন কত দিনের, 6 মাস বা 3 মাস, এটা হ্যাঁ জানতে এরকম চাচ্ছি। সময় লাগবে, 3 মাস সময় আসলে শেষ করা সম্ভব না।
শুধু স্বপ্ন দেখানো সম্ভব হবে, কোর্স শেষ করা সম্ভব হবে না। আর আমরা স্বপ্ন দেখাতে বিশ্বাসী না যে খুব দ্রুত 3 মাসে শেষ করে ফেলবো। টাইম শেষ হওয়ার পর কি আমরা টিচারদের থেকে বা কোনো গ্রুপ থেকে হেল্প পাবো যদি না বুঝি এই 6 মাস পর? গ্রুপগুলো লাইফ টাইম থাকবে। আপনার যে ফেসবুকে একটা গ্রুপ ক্রিয়েট করব, এই গ্রুপের মধ্যে আপনি যে রেকর্ড ক্লাসগুলো পাবেন এগুলো লাইফ টাইম থাকবে আপনার, আপনি যে কোনো সময় দেখতে পারবেন। ওগুলো একটা পোস্টের মধ্যেই সাজানো থাকবে, আপনি সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা লাইফ টাইম থাকবে, আপনি সেখানে প্রশ্ন করে জেনে যে কোনো সময় হেল্প পাবেন, ওখানে আপনিও থাকবেন আমরাও থাকবো, সমস্যা না। এগুলো আমরা কখনোই ডিলিট করবো না। ওকে। আর কারো কিছু জানার আছে? স্যার আমাদের এই ফ্রি ক্লাসগুলো শেষ হওয়ার পরে যারা আর কি অনলাইন ব্যাচে ভর্তি হয়েছে তাদের রেগুলার ক্লাসগুলোর একটা রুটিন দেওয়া হবে না? হ্যাঁ, ওই যে একটা ডেমো রুটিন দেখাইছি, যে এক্সাক্ট ভাবে আপনি একটা রুটিন পাবেন। ওই রুটিন দেওয়ার আগে একটা গাইডলাইন ক্লাস হবে, প্রত্যেকটা ব্যাচে আমি একটা গাইডলাইন ক্লাস নেই, এরপর হচ্ছে রুটিন দিয়ে ক্লাসে স্টার্ট করি। কারণ অনেকের অনেক ভুল ধারণা আছে, এই ধারণাগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার পর আমরা ক্লাসে স্টার্ট করি। স্যার আর ডিপার্টমেন্ট রুটিন, ক্লাসগুলো কি স্লাইডস হবে, মানে স্মার্ট বোর্ডের মধ্যে কি স্লাইড দিয়ে করাবেন নাকি ব্ল্যাকবোর্ডে করাবেন, হোয়াইট বোর্ড যেটা আর কি? এটা হচ্ছে ডিপেন্ড করে আপনাকে কোন টিচারের ক্লাস নেবে এবং কোথা থেকে ক্লাসটা নেবে তার উপরে। যদি গভর্নমেন্ট জব করে সে ক্লাস নেয় তাহলে অবশ্যই হোয়াইট বোর্ড, কিংবা আপনার হচ্ছে আরো কিছু অত্যাধুনিক স্মার্ট বোর্ড ছাড়াও একটা গুগল আইপ্যাড পাওয়া যায়, আইপ্যাড দিয়েও একজন ক্লাস নেয় আমাদের টিচার। সে যদি ক্লাস নেয় তাহলে ওই যে আইপ্যাড দিয়ে নেবে, এক পাশে আপনি তাকে দেখতে পারবেন, আরেক পাশে হচ্ছে সে ড্র করতেছে ফিগার, এটা দেখতে পারবেন। আর বাকি স্মার্ট বোর্ড দিলে স্মার্ট বোর্ড, আর হোয়াইট বোর্ড দিলে হোয়াইট বোর্ড, আর মিক্সড ক্লাস হয় আর কি। এক একটা এক একখান থেকে ক্লাস নেয়, কারণ ডিপার্টমেন্ট কিন্তু একজন টিচারই সব পার্টে দক্ষ না। দেখা যাচ্ছে একজন মেশিন আপনার ডিসি নিবে, একজন এসি, একজন ইলেকট্রনিক্স। সিভিলের ক্ষেত্রেও সেম, হাইড্রোলিক, সার্ভেইং এভাবে ভাগ ভাগ করা আছে। মেকানিক্যাল ক্ষেত্রেও সেম, থার্মোডাইনামিক্স, হাইড্রোলিক্স, এরকম পার্ট পার্ট করা আছে। যে যে পার্ট থেকে নিবে সেই সেই জায়গা থেকে ক্লাসগুলো কন্টিনিউ করবে, এবং প্রত্যেকটা টিচারই হবে আপনার দক্ষতা সম্পন্ন। এরকম না যে শুধু পোলাপান দিয়ে চালাই দিলাম। আর আমাদের তো মনে করেন ননের যেরকম আর কি পিডিএফ ফাইল দিয়ে দিতেছেন বা শিট দিয়ে দিতেছেন, ডিপার্টমেন্টেও কি সেম কাজটা হবে? হ্যাঁ, ডিপার্টমেন্টও সেম হবে। এগুলো যখন ডিপার্টমেন্টের ক্লাস হবে তখন দেখতে পারবেন। ডিপার্টমেন্টে এক্সাক্ট ভাবে তাই আমরা নির্দিষ্ট কোনো বই ফলো করি না। রেজোনান্স ধরেন, অপটিমাম ধরেন, সিভিলের ক্ষেত্রে আপনি আরসিসি ধরেন, ফাউন্ডেশন, এগুলো কোনো আমরা বই ফলো করি না। আমাদের নিজস্ব টিমের মাধ্যমে আমরা সেগুলো তৈরি করে সেই পিরিয়ড দিয়ে আমরা ক্লাসগুলো নিয়ে আসি। ধন্যবাদ, আর জানার নাই। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই শেষ। আপনাদের যারা ভর্তি হতে চান হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন, তাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন। অলরেডি যারা ভর্তি হয়ে গেছে, ইংলিশ ক্লাসের শিটটা আমি তাদেরকে দিয়ে দিচ্ছি, পড়া শুরু করছে। বিগত যখন ম্যাথ ক্লাস শুরু হবে কিংবা সাধারণ জ্ঞান, সেই ক্ষেত্রে এই শিটগুলো আমরা দিয়ে দিব। ভর্তি যদি হইতে চান দ্রুত হয়ে যাবেন। আর ক্লাস যেটা বলতে চাচ্ছেন অনেকে কবে থেকে শুরু হবে, এক্সাক্ট ভাবে এই ক্লাসগুলো মেন ক্লাস এবং ফ্রি ক্লাস দুটোর আওতাভুক্তই। আপনি অনেক কিছু যেগুলো শিখতে পারতেছেন, এর পরবর্তীতে কিন্তু শুধু টপিক নিয়ে আলোচনা করা হবে। অনেক কিছুই ক্লাস ফ্রি ক্লাস থেকে শেখা যায়, এবং ফ্রি ক্লাস করানোর কারণ হচ্ছে অনেকে জানতে চায় আপনারা কাদের দিয়ে ক্লাস নেন, তারা কি পারে কিনা। আমি অন্য কোচিং এ দেখছি মাত্র 500 টাকা দিয়ে তারা কোর্স করায়, আপনারা কেন 3550 টাকা চান? কি আছে আপনাদের মধ্যে? আমাদের মধ্যে যেটা আছে অন্য কারোর মধ্যে নাই, এবং আমরা পাবলিক ভাবে এগুলো বলে। অনেকে বলে ডেমো ক্লাস দেন, রেকর্ড একটা ড্রাইভে আপলোড করে দেন। আমরা ড্রাইভে আপলোডে বিশ্বাসী না, আমরা সরাসরি লাইভে বিশ্বাসী, এবং ওপেন ভাবেই দাঁড়ায় বলতেছি যে সকল শিক্ষকরা ক্লাস নেয়, আপনার অন্য কোনো প্রতিষ্ঠান যদি এতগুলো টিচার দিতে পারে, আপনি সেখানে ক্লাস করতে পারেন। আর যদি মনে করেন না ভাই, অন্য কেউ তো ভর্তি হওয়ার পর কয়দিন পর হারায় যায়, 2টা ক্লাস নেওয়ার পরে বলে আমি ব্যস্ত, অসুস্থ, পারতেছি না, গভর্নমেন্ট জব করি, এইভাবে যদি ক্লাস করেন আলটিমেট ভাবে কোনোটাই শেষ হবে না। আর এখানে অনেকগুলো টিচার ক্লাস নেয়, এতে করে আপনার কি হবে, ক্লাস মিস হওয়ার কিংবা ক্লাস না হওয়ার প্রবণতা খুবই কম। এই জন্য জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, শুধু কোর্স পে দেখে না। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। পরবর্তীতে আগামীকাল রাত 10টায় সাধারণ জ্ঞান ক্লাস হবে। ক্লাসটা করলে প্রিলি, রিটেন সহ এক্সাক্ট ভাবে প্রিপারেশনের ইনডেপথ নলেজ আপনার হয়ে যাবে, এতে করে আপনার ভুল ধারণাগুলো কেটে যাবে। তাহলে আজকে লাইভ থেকে আমি সাজিদ বিশ্বাস বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল ক্লাস। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।